গত পর্বে আমি জানতে চেয়েছিলাম সিরাজের অনেকগুলো বেগমের মধ্যে এই বেগমের কি নাম ছিল, আর এই বেগমের কি নাম ছিল এটা আমরা জেনে নেব এই পর্বে। নমস্কার, আমরা শুনছি শ্রী পারাবতর লেখা আমি সিরাজের বেগম উপন্যাসটি। আজ শুনে নেব দ্বিতীয় পর্বে কি আছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্বটি। পরদিন বেগম সাহেবা ডেকে পাঠালেন। ভয়ে ভয়ে যাই, কারণ ডেকে তিনি কোনো দিনই পাঠান না। ডেকে পাঠাবার অর্থ তাই এখানে খুব সুস্পষ্ট। বেগম সাহেবা সম্ভবত জারিয়া ধৃষ্টতার জন্য শাস্তি দিতে প্রস্তুত হয়ে বসে রয়েছেন। ভবিষ্যৎ নবাবকে ছলনা করেছি বলে আমার শাস্তি, কিন্তু আল্লাহ তো জানেন যে আমি কোনো ছলনা করিনি। সিরাজ যদি আজ বলে তার দুর্বল মুহূর্তের কৌশলে তার মুখ দিয়ে বেগম হবার স্বীকৃতি আমি আদায় করে নিয়েছি, তাহলে মরতেও আপত্তি নেই, সে মৃত্যু যত ভয়ঙ্করই হোক না কেন। কিন্তু সে কি সে কথা বলতে পারে? কাল তার চোখ মুখ দেখে তো সেরকম মনে হয়নি। ধীরে ধীরে বেগম সাহেবার ঘরে প্রবেশ করি। এই যে লুৎফা, এসো। তার আহ্বান আমাকে নাড়া দেয়। এই নাম তিনি কি করে জানলেন? সিরাজের দেওয়া নাম সে ছাড়া তো আর কেউ জানে না, কেউ শোনেও নি। তবে কি সত্যিই সব কিছু বলে দিয়েছে সে? বেগম সাহেবা কি বিদ্রূপ করছেন? দুরাশাকে মনে স্থান দিয়েছি বলে ব্যঙ্গ করছেন? একদিনের বেগমগিরি আজই তিনি খতম করবেন? আমার গতি থেমে যায়, মাথাটা আপনা হতেই নুয়ে আসে। ও কি, থামলে কেন? আমার সিরাজের বেগম সাহেবাকে যে দেখতে স্বাদ হয়েছে, কাছে এসো, চোখ ভরে দেখি। মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হয়। কি কুক্ষণে যে কাল আড়ি পেতেছিলাম, অমন দুঃসাহস কেন যে হয়েছিল? ওই সোফিয়ার মুখ দেখে ওঠার ফল যে এত সুদূর প্রসারী হতে পারে তা কল্পনাই করিনি। আমি ভয়ে কেঁদে ফেলি। ও কি, ছি, কাঁদছো কেন লুৎফা? কাছে এসো, তোমাকে একটু ভালো করে দেখব। এমন দিনে কি কাঁদতে হয়? এ শর্ত ঠাট্টা বিদ্রুপের নয়, এতে যে সত্যি আগ্রহ আর মমতা মাখানো। ধীরে ধীরে চোখ তুলি। চোখের জলে বেগম সাহেবার মুখটা ঝাপসা দেখা যায়। ওড়না দিয়ে জল মুছে ফেলি। দেখি বেগম সাহেবা অধীর আগ্রহে আমার দিকে চেয়ে রয়েছেন। তার কাছে গেলে তিনি পালঙ্কের একপাশে বসতে বলেন। এতখানি সম্মান জারিয়াকে তিনি কখনো দেন না। ঠাট্টা করেও নয়। বুঝলাম আমার জীবনের এক মহা সন্ধিক্ষণ আজ। আমি সত্যিই বেগম। বেগম সাহেবার পাশে এসে বসি। এতদিনে সত্যি তাহলে বড় হয়েছে, এই বলে তিনি আমাকে দুই বাহু দিয়ে বেষ্টন করেন। ভীষণ লজ্জিত হই। বেগম সাহেবার দিকে চাইতে পারি না। অত লজ্জা কেন? সিরাজের বেগমের সঙ্গে একটু তামাশাও করতে পারবো না? তবে কার সঙ্গে করব? সিরাজ যে আমার নাতি। তার কথাই সাহস হলো। বললাম, এরকম ঠাট্টা তো আগেও করতেন বেগম সাহেবা। আগে থেকে জানতাম যে তুমি সিরাজের বেগম। সে কি? হ্যাঁ লুৎফা, হারেমে বেগম অনেক দেখেছি। সিরাজের তো এমন বেগম হলে চলবে না। তার এমন একজন দরকার যে তার জীবনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িয়ে থাকবে। নইলে সিরাজের যে মঙ্গল নেই। ও বড় জেদি, বড় দুঃসাহসী, বড়ই অবুঝ। তুমি ওর ভার নাও। হারেমের বেগমের মতো করে নয়, ওর জীবনের সঙ্গে তুমি মিশে এক হয়ে যাও। বেগম সাহেবার গলা ভারী হয়ে ওঠে, চোখ দুটো চকচক করে। আনন্দে আমার মনের দুকুল প্লাবিত হয়ে যাচ্ছিল। বললাম, তাই হবে বেগম সাহেবা। আমিও হারেমের বেগম হতে চাই না। লোক চিনতে আমার ভুল হয় না লুৎফা। আমি তোমাকে চিনি। আজ বুঝলাম কেন তার আমার উপরে অহেতুক পক্ষপাতিত্ব ছিল। আমার রূপের জন্য নয়, আমার বয়সের জন্যও নয়,
আগে থেকেই আমি তার আদুরের নাতির বেগম হিসেবে নির্বাচিত হয়েছিলাম, তাই তার নিজের কক্ষের আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ সময়ে আমাকে ঘোরাফেরা করতে দেখেও তিনি কোনোদিন কিছু বলেননি। সিরাজ যে তোমাকে চিনে নিতে পেরেছে, এতেই আমার সবচাইতে বেশি আনন্দ আজ। আমি বললে সে হয়তো শুনত না, তাকে যা বলা হয় সে ঠিক তার বিপরীত করে, কিন্তু এখন বুঝলাম সেও মানুষ চেনে। আমার জন্য স্বতন্ত্র কক্ষ নির্দিষ্ট হলো। সেইখানে গিয়ে দেখি থরে থরে সাজানো রয়েছে বহুমূল্য পোশাক। এতদিনে জারিয়ার বেশ ছেড়ে ফেলি। সিরাজের পছন্দ হতে পারে এমন একটা পরিচ্ছদ বেছে নিয়ে পড়ি। আনন্দে কক্ষের চারিদিকে ঘুরে বেড়াই, আর সে সামনে নানাভাবে দাঁড়িয়ে নিজের রূপ যাচাই করি। মেহেদি রঙে আঙুল রাঙিয়ে তুলি, চোখে এঁকে দিই সুরমা। কে বলে আমি জারিয়া? নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে যায়। কিন্তু আমি যে বড় ছোট। হোসেন কুলি খাঁ ঠিকই বলেছিলেন, আমি ছোট। বেগম সাহেবাও যখন তখন সেই কথাই বলতেন, এখনও হয়তো মনে মনে বলেন। দরজার কাছে এগিয়ে যাই, উঁকি দিয়ে বাইরে চেয়ে দেখি আশেপাশে কেউ আছে কিনা। দরজা বন্ধ করে দিয়ে আবার আরশির সামনে গিয়ে দাঁড়াই। সমস্ত পোশাক খুলে ফেলি। আরশির ভেতরে আমার প্রতিবিম্বের দিকে অনেকক্ষণ চেয়ে থাকি। আমি ছোট, সত্যিই ছোট। আমি হামিদার মতো নই, আমি ঘসেটির মতো নই, এমনকি সোফিয়ার মতোও আমি নই। কি করে তাড়াতাড়ি বড় হব কে বলে দেবে? সোফিয়াকে জিজ্ঞেস করব কি? কিন্তু সে যদি বিদ্রূপ করে? তার চোখের সামনে বেগম হয়েছি বলে মনে মনে সে নিশ্চয়ই আমাকে হিংসে করবে। যদি এমন কোনো পদ বলে দেয় যাতে আমার ক্ষতি হয়। কিন্তু সে তো এখনো জানে না, প্রাসাদের কেউই জানে না। মনে মনে ভয় হয়, আমি ছোট বলে সিরাজ হয়তো আমাকে অবহেলা করবে, পরিত্যাগও করতে পারে। শেষে সোফিয়ার কাছে যাওয়াই স্থির করলাম। কিন্তু তার কাছে যেতে হলে জারিয়া সেজে যেতে হবে। ঘরের একপাশে ছেড়ে রাখা পোশাক পরে রয়েছে, সেগুলো তুলে নিলাম। বড় তুচ্ছ বলে মনে হয় এখন এই পোশাককে, পরতেও ইচ্ছে হয় না, তবু পরতে হয়। নিজের স্বার্থের জন্য আবার জারিয়া সাজতে হবে। হঠাৎ দরজায় ধাক্কা শুনি, বোধহয় সিরাজ এসেছে। জারিয়ার পোশাক একপাশে লুকিয়ে রেখে তাড়াতাড়ি আবার নতুন পরিচ্ছদ পরে নিই। দরজা খুলি, ঘসেটি বেগম সামনে দাঁড়িয়ে। আশ্চর্য, ঠিক আমারই পোশাকের মতো রঙের মসলিনে তার অঙ্গ আবৃত। আমার দিকে চেয়ে তার চোখ জ্বলে ওঠে। আমি মনে মনে হাসি। এতদিনের অত্যাচারের উচিত প্রতিফল সে পাবে। সে জানে না আমি সিরাজের বেগম। তার মুখ রাগে লাল হয়ে ওঠে, চিৎকার করে, বেগম সাজার শখ হয়েছে? লুকিয়ে লুকিয়ে বেগম সাজা হচ্ছে? এই বলে চপেটাঘাত করে সে আমার গালে। গালে 5 আঙুলের দাগ বসে গেলেও তাকে কিছু বলি না। দেখাই যাক আজ কত দূর ওঠে। এতদিন এই ঘরখানা মাঝে মাঝে ঘসেটি ব্যবহার করত। কেন ব্যবহার করত সে খবরও জানতে আমার বাকি নেই। ঘরখানা একটু নিরিবিলিতে বলে সে হোসেন কুলি খাঁর সেবা করত এইখানে। সোফিয়া নিজে আমাকে সেই দিন বলেছে। কি করছিলি এখানে? একটু সাজগোজ করছিলাম। সে তো দেখতেই পাচ্ছি। আমার পোশাক কেন পরেছিস? কত আস্পর্ধার! এই বলে আরেক চপেটাঘাত। বুঝলাম সহজে ছাড়বে না। আমার মাথায় আগুন জ্বলছিল, তবুও সহ্য করলাম। যদি লাথি দিতে আসে তাহলে পালাতে হবে, নইলে বেগমগিরি আমার আজই শেষ হয়ে যাবে। ঘরে রাশিকৃত পরিচ্ছদ দেখিয়ে বলি, ওগুলো সবই কি আপনার বেগম সাহেবা? বিস্মিত হয়ে ঘষাটি ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে সব নাড়াচাড়া করে। আপন মনে বিড়বিড় করে কি যেন বলে। তারপর আমাকে প্রশ্ন করে, এইসব কোথায় পেলি? সব বেগমের ঘর থেকে একখানা করে চেয়ে এনেছি। তারা দিলে? দেবে না কেন? আমাকে তো সবাই স্নেহ করে। ঘষাটি যেন বোবা হয়ে যায়।
সে কিছুই বুঝে উঠতে পারছিল না। আমার গাল জ্বলে যাচ্ছিল, বোধহয় রক্ত ফুটে বার হচ্ছে। তবুও ঘষেটির মুখ দেখে কৌতুক অনুভব করছিলাম। হঠাৎই সে চেঁচিয়ে ওঠে, কিন্তু আমার এই ঘরে কেন এসেছিস? এ ঘর আপনার? তা তো জানা ছিল না। আমি জানতাম দক্ষিণ পশ্চিমের ঘরখানাই আপনার। তর্ক হচ্ছে? আমার সঙ্গে তর্ক? দূর হয়ে যায় এখান থেকে। এই বলে সে এসে আমার চুল চেপে ধরে। যাচ্ছি বেগম সাহেবা। হোসেনকুলি খাঁ কি আবার এসেছেন? কি বললি? বলছি হোসেনকুলি খাঁ কি ঢাকা থেকে আবার মুর্শিদাবাদে এসেছেন? ঘষেটি থ হয়ে যায়। কি বলবে কিছুই ভেবে পায় না। তার দৃষ্টি দেখে মনে হয় যেন আমাকে সে গিলে খাবে। আমি বলি, অমন করে তাকাবেন না বেগম সাহেবা, ভীষণ ভয় পাই আমি। কিন্তু এমন ঘন ঘন যাতায়াতে অর্থেরই অপচয় হয়, কোনো কাজ হয় না। এইবারে ঘষেটি উন্মত্ত হয়ে ওঠে। বুঝলাম পালাতে না পারলে এখানেই আমার জীবন শেষ। সে যেভাবে আমার মাথার চুল ধরে রয়েছে, ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু বেশিক্ষণ দেরি করা উচিত নয়। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সুরসুরিতে ঘষেটির বড্ড ভয় আছে বলে জানি। বাঁ হাত দিয়ে তাকে সুরসুরি দিই। ছিটকে সে দূরে সরে যায়। এক মুহূর্ত বিলম্ব না করে বেগম সাহেবার ঘরের দিকে ছুটতে থাকি। তিনি ছাড়া আমাকে রক্ষা করার দ্বিতীয় কোনো লোক নেই এখন। আর একজন যে পারে, সে এখনও নবাব মহলের বাইরে রয়েছে। বাইরে না থাকলে এতক্ষণে অন্তত আমার কাছে একবার আসত। ঘষেটি আমার পেছন পেছন বেগম সাহেবার ঘরে গিয়ে উপস্থিত হয়। সে ফেটে পড়ে, বলে, অনুগ্রহ দেখিয়ে জারিয়াদের মাথায় তুলছ তুমি। পায়ের তলায় না রাখলে ওরা কখনো ঠিক থাকে? এদের কিভাবে সিধে রাখতে হয় আজ আমি তোমাকে দেখাবো। বাংলা বিহার উড়িষ্যার নবাবের বেগম হয়েও এতদিনে এতটুকু শিখলে না। আর কি করেই বা শিখবে? সাধারণ লোকের বিবি ছিলে, হঠাৎ বেগম হয়েছ তো। বাজে কথা থাক, কি হয়েছে তাই বলো। কি হয়েছে? ওর দিকে চেয়ে দেখো কেমন অপসরী সেজেছে। ও অপসরী সাজায় তোমার কি এসে যায়? তা তো বলবেই, দাসীবাদী সব বেগম সেজে বসে থাকবে, চমৎকার। এই না হলে বাংলার বেগম? উপদেশ দিও না ঘষেটি। বেগম সাহেবার ধৈর্যচ্যুতি ঘটেছে তা বোঝা গেল। তোমার পেয়ারের জারিয়া আমার গায়ে হাত তুলেছে। সত্যি লুৎফা? না বেগম সাহেবা, ওনাকে সুরসুরি দিয়ে পালিয়ে এসেছি, নইলে উনি আমাকে মেরে ফেলতেন। কেন? উনি আমার ঘরে গিয়ে আমাকে দূর হয়ে যেতে বলেন। আমি কেন তা যাব? তাতেই ওনার রাগ। হোসেনকুলি খাঁর কথাটা ইচ্ছে করেই উল্লেখ করলাম না। বিপদে পড়লে সেটাকে শেষ অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য তুলে রাখলাম। তাই নাকি? আর তুমি তা সহ্য করলে লুৎফা? কাউকে হুকুম করলে না কেন, যাতে ঘষেটিকে বার করে দেয় ঘর থেকে? বেগম সাহেবা রীতিমতো উত্তেজিত। তুমি কি বলছো মা? ঘষেটির চোখ বিস্ফারিত। ঠিকই বলেছি। ভবিষ্যৎ বাংলার বেগমের ঘরে ঢোকা তোমার পক্ষে ধৃষ্টতা। লুৎফা তোমাকে অপমান না করে দয়া দেখিয়েছে। ঘষেটির মুখের অবস্থা দেখে আমারই লজ্জা হলো। সে কি করবে কি বলবে কিছুই বুঝতে পারলে না। কেমন যেন একটা অসহায় ভাব। আমি গিয়ে তার হাত ধরি। থাক, ঢের হয়েছে, ছেড়ে দাও। সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলে, একটা কথা বলি মা, ভবিষ্যৎ বাংলার নবাব অত সহজে ঠিক হয় না। ঘষেটি! বেগম সাহেবা অস্বাভাবিক জোরে চেঁচিয়ে ওঠেন। তোমার ধমকে বাংলাদেশ কাঁপতে পারে, কিন্তু ঘষেটি কাঁপবে না। তার ঔদ্ধত্যে আমার রাগ হয়। বলি, বেগম সাহেবার ধমকে না কাঁপতে পারেন, কিন্তু আমি আপনাকে কাঁপিয়ে ছেড়ে দিতে পারি ঘষেটি বেগম। তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে সে তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যায়। বেগম সাহেবা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বলেন, ব্যাপার কি লুৎফা? তোমার কথায় ও এমনভাবে পালিয়ে গেল কেন?
আজ আমাকে কিছু বলতে আদেশ করবেন না বেগম সাহেবা। যদি কোনো দিন প্রয়োজন হয় আমি নিজের থেকেই বলবো। বেশ, তাই বলবে। বেগম হয়েছি বলে আমার প্রিয় গবাক্ষ পরিত্যাগ করিনি। বেগম হয়ে ঘরের মধ্যে চুপ করে বসে থাকা আমার ধাতে নেই। তাই দিনের মধ্যে কতবার যে মহলের নির্জন স্থানে গিয়ে দাঁড়াই তার কোনো ঠিক ঠিকানা নেই। সিরাজ আবার যুদ্ধে গিয়েছে। এইবারে বর্গীদের একেবারে শেষ করে আসবেন প্রতিজ্ঞা করে নবাব যাত্রা করেছেন তার নাতিকে সঙ্গে নিয়ে। বর্গীদের দুঃসাহস সীমা ছাড়িয়েছে। জগৎ শেঠের মধুগড়ের অগাধ জলরাশি না থাকলে বাংলার ধন দৌলত রক্ষা পেত না। নবাবের সাময়িক অনুপস্থিতির সুযোগে বর্গীরা কাশিম বাজার অবধি চলে এসেছিল। মধুগড়ের জলের মধ্যে ফেলা হলো দেশের যত মণিমুক্ত হিরে জহরতার সোনাদানা। তাই নিঃস্ব হলো না বাংলার বণিকেরা। তবুও শোনা যায় অনেকে ধনরত্ন আর উদ্ধার করা সম্ভব হচ্ছে না। অতল জলরাশির কোথায় গিয়ে যে লুকিয়েছে তার হদিস নেই। বর্গীরা যে একেবারে খালি হাতে ফিরে গিয়েছে তাও নয়। সামনে যা কিছু পেয়েছে সব তুলে নিয়ে গিয়েছে। সিরাজ নেই, শূন্য মনে দাঁড়িয়ে আছি। চেয়ে থাকি দূরে ইমতাজ মহলের গম্বুজের চূড়ার অস্তমিত সূর্যের রক্তবর্ণ রশ্মির দিকে। হঠাৎ নিচে বাগিচার দিকে আমার দৃষ্টি পড়ে। চামেলি গাছের আড়ালে দাঁড়িয়ে সফিয়া আর মহম্মদের প্রেমালাপ চলছে। সফিয়া বেগম হবার দুরাশা ছেড়ে দিয়েছে দেখছি। বেচারা। নিরাশ্রয় মহম্মদকে বেগম সাহেবাই আশ্রয় দিয়েছেন। লোকটিকে আমার ভালো লাগে না। স্পষ্ট করে বলতে গেলে তাকে দেখে আমার ভয় হয়। কেমন একটা ক্রূর দৃষ্টি তার চোখে। কেন যে বেগম সাহেবাইকে আশ্রয় দিয়েছেন তা জানি না। সফিয়া শেষে মহম্মদকে হৃদয় দিল, আর লোক পেল না। বেগম সাহেবাকে সব ঘটনা বলতে হবে। দুজনা শাদি দিয়ে দেব যত তাড়াতাড়ি সম্ভব। শাদি হলে আর তারা মহলে থাকতে পারবে না। সফিয়ার জন্য একটু কষ্ট হবে, কিন্তু মহম্মদ তো বিদায় নেবে। সিরাজ মহম্মদকে বড় বেশি পছন্দ করে। সে অসন্তুষ্ট হবে ভেবে আমি কিছুই বলতে পারি না। হয়তো ভাববে তার সব ব্যাপারে নাক গলাতে চেষ্টা করি। সিরাজের কোনো দোষ নেই। সে তোষামত পছন্দ করে। তোষামতের ক্ষমতা মহম্মদের অদ্ভুত। অমন যে কর্কশ স্বভাব, কিন্তু বেগম সাহেবার আর সিরাজের কাছে একেবারে ভিজে বেড়ালটি। কেমন যেন একটা গলে পড়া ভাব। যে মানুষ এত সহজে তার ভোল পাল্টাতে পারে সে কখনো ভালো হয় না, হতে পারে না। সন্ধে হয়ে আসে। ইমতাজ মহলের গম্বুজ ঝাপসা হয়ে গিয়েছে। মহলের চারিদিকে বাতি জ্বলে উঠেছে। নিজের ঘরে ফিরে যাব। নরম বিছানার উপর গা এলিয়ে দেব এখন। সিরাজ হয়তো এই সময় যুদ্ধ করছে, কিংবা শিবিরের মধ্যে বসে দাদুর সঙ্গে সারাদিনের যুদ্ধ সম্বন্ধে তার আলোচনা চলছে, কিংবা বোধহয় আহত, কিংবা আমার সারা দেহ শিউরে ওঠে। এমন অশুভ চিন্তা মাথায় আসে কেন? বাংলার ভবিষ্যৎ নবাব যুদ্ধক্ষেত্রে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো গৌরবে। যুদ্ধ করে দেশের শত্রুকে বিতাড়িত করবে, প্রজাদের মঙ্গলের জন্য জীবনযাপন করবে, তবেই তো আদর্শ নবাব। তবে কেন নানা আশঙ্কায় মনটা ভরে ওঠে। যতই ভাবি চিন্তা করব না, ততই যেন হাজার চিন্তা এসে মাথার মধ্যে জট পাকায়। একা থাকব না, তার চেয়ে কোনো জারিয়াকে সঙ্গে নিয়ে আমার ঘরে যাই, তার সঙ্গে দুদণ্ড কথা বলে সময় কাটাই। এখন তারা আর আমায় অবহেলা করে না। আমাকে সন্তুষ্ট রাখার জন্য তাদের মধ্যে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলেছে। ঘসেটির প্রতিপত্তি এই কয়দিনই অনেকটা কমে গিয়েছে। বেগম সাহেবা। পেছন ফিরে দেখি হামিদা দাঁড়িয়ে। কি হামিদা? ঘসেটি বেগমের ঘরে যাবার কি সময় হবে আপনার? তিনি ডাকছেন। হামিদা ঘাড় নাড়ে। চলো। ঘসেটি ছুটে এসে আমার হাত ধরে অভ্যর্থনা জানায়। বুঝলাম সে উদগ্রীব হয়ে অপেক্ষা করছিল। কিন্তু কেন? তার এই পরিবর্তন একটু অস্বাভাবিক নয় কি? ঘরে এসো লুৎফা। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কিছু মনে করনি তো? না।
জবাবটা সংক্ষিপ্ত। এর চেয়ে বেশি কিছু বলতে পারলাম না, কারণ মনের মধ্যে তখন হাজার জিজ্ঞাসা। পালঙ্কের ওপর বসিয়ে ঘষেটি নিজের হাতে এক পাত্র শরবত এনে দেয়। এতটা সৌজন্যের জন্য প্রস্তুত ছিলাম না। তাড়াতাড়ি হাত থেকে পাত্রটি নিয়ে বলি, কেন মিছিমিছি ব্যস্ত হচ্ছেন? গরম পড়েছে, তাই ওটুকু তোমার জন্য আনিয়েছি। আমি শরবত খাই না। ঘষেটির পক্ষে কিছুই অস্বাভাবিক নয়, পানীয়ের মধ্যে বিষ মিশিয়েও দিতে পারে। কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করি। তবে থাক। তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে অপমানিত বোধ করেছে। 2 দিন আগে যে সবচেয়ে অবহেলিত একজন কৃতদাসী মাত্র ছিল, আজ সিরাজের অনুগ্রহে সে ঘষেটির নিজের হাতে দেওয়া শরবত পর্যন্ত প্রত্যাখ্যান করে। এ কি কম বেয়াদবি? আমাকে কেন ডাকছিলেন? শরবতের পাত্রটা একপাশে রেখে বলি, এমনি গল্প করার জন্য। তোমার কি সময় নেই? আছে। আর মনে মনে ভাবি, শুধু গল্প করার জন্য ডেকে আনার পাত্রী তুমি নও। নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে। তবে সেই উদ্দেশ্য সহসা প্রকাশ করবে না ঘষেটি। ধীরে ধীরে ভাঙবে। আমিও অপেক্ষা করি। সে আমার সামনে এসে দাঁড়ায়। নিজের গলা থেকে একটা বহুমূল্য মুক্তোর মালা খুলে নিয়ে আমার গলায় পরিয়ে দেয়। এ কি করলেন? আমি আপত্তি করি। তোমায় দিলাম। সিরাজ আমার স্নেহের পুত্র লুৎফা। তোমাকে তাই স্নেহ করি। সেই দিন তোমার পরিচয় পাইনি, তাই অমন ব্যবহার করেছিলাম। কিছু মনে করো না। আমি কিছু মনে করিনি বেগম সাহেবা। সে তোমার মহত্ব। এই মালা তোমার প্রতি আমার স্নেহের নিশানা হয়ে থাক। বেগম সাহেবার অশেষ দয়া। মুখে বললেও মনে মনে দস্তুর মতো চঞ্চল হয়ে উঠি। ভাবি কতক্ষণে উঠতে পারব। ঘষেটি অনেক কথাই বলে চলে। বুঝতে কষ্ট হয় না, সব কিছুর উদ্দেশ্য একটাই, আমাকে তোয়াজ করা। ছোট ছোট কথায় আমিও সাধ্যমতো জবাব দিয়ে যাই। সেদিন তুমি ও কথা কেন বললে লুৎফা? আমার মনে বড় লেগেছে। বুঝতে পারি এতক্ষণে আসল কথায় আসছে। কি কথা? অবাক হবার ভান করি। তুমি আমায় কাঁপিয়ে দিতে পারো। বেগম সাহেবাকে আপনি ওইভাবে বললেন বলে আমার রাগ হয়েছিল, সেই জন্য আজ আমি ক্ষমা চাইছি। না না, ক্ষমা কেন? কাঁপাতে তো তুমি পারোই আমাকে। ভবিষ্যৎ বাংলার খাস বেগমের সেটুকু ক্ষমতা থাকবে না? অতটা ভেবে বলিনি। তবে কেন বলেছিলে? কথার প্যাচে হাঁপিয়ে উঠি। স্পষ্ট করে বলাটাই স্থির করলাম। ঘষেটির ঘরে যেন বাতাস বয় না। পুঞ্জীভূত পাপ আর অনাচার বহুকাল ধরে বাসা বেঁধে এই ঘরের বাতাসকে দূষিত করে দিয়েছে। তার সুন্দর মুখেও অনাচারের ছাপ, তার ছন্দায়িত দেহে উচ্ছৃঙ্খলতার শ্লথতা। বলি, হোসেন কুলি খাঁর সঙ্গে আপনার সম্পর্ক কি তা আমার অজানা নয় বেগম সাহেবা। আমার চোখই আমার সাক্ষী। যেদিন আপনাকে মহলের সেই নির্জন জায়গায় গড়াগড়ি যেতে দেখে তুলে ধরতে চেয়েছিলাম, সেই দিন 2 হাত দূরের একটা অন্ধকার কোণ থেকে আমি সবই দেখেছিলাম। কাউকেই এই কথা বলিনি, আর বলবও না। কিন্তু আপনাকে এই প্রতিজ্ঞা করতে হবে যে সিরাজের অমঙ্গল চিন্তা আপনি কখনো করবেন না। ঘষেটির মুখ সাদা হয়ে যায়। সে ভেতরে ভেতরে ভীত হয়ে পড়ে। আমার হাত দুটো তার 2 হাতে তুলে নিয়ে বলে, আচ্ছা বেশ, তাই হবে। বর্গী সেনাপতি এতদিনে নিহত হয়েছে। কৌশলে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু কোন কৌশল অবলম্বন করা হয়েছিল সেই কথা নবাব বলেন না। বেগম সাহেবার শত অনুরোধেও তিনি চুপ করে থাকলেন। তার মুখ ব্যথায় থমথম করে। যুদ্ধ জয় করেও জয়ের আনন্দ নেই মুখে। প্রতিবার যুদ্ধের পর এসে পুরো একটা দিন বেগম সাহেবার সঙ্গে অতিবাহিত করেন তিনি। এইবার ফিরে এসে সোজাসুজি চেহেল সুতনে চলে যান। বেগম সাহেবা আমাকে ডেকে পাঠালেন। বললেন, সিরাজকে একটা কথা জিজ্ঞেস করবে লুৎফা? আমি জিজ্ঞাসা করেছি বেগম সাহেবা। তিনিও কিছু বললেন না। ও, তুমি জানো দেখছি।
তিনি চিন্তায় ডুবে যান। নবাব আলীবর্দীর এমন পরিবর্তন নাকি বহুদিন হয়নি। বেগম সাহেবা বললেন, গিরিয়া যুদ্ধের পর যখন তিনি মসনদ দখল করেন তখন একবার এমন হয়েছিল। সরফরাজ ছিলেন উনার প্রভু। তার অধীনে উনি সামান্য একজন কর্মচারী ছিলেন মাত্র। তাই প্রজাদের সমর্থন পেয়েও প্রভু হত্যার অপরাধবোধ ওনার ঘাড়ে ভূতের বোঝার মতো বহুদিন চেপেছিল। আমি অনেক বুঝিয়ে সেই বোঝা ঘাড় থেকে নামিয়েছিলাম। নবাব আলীবর্দী খুব ধর্মভীরু, তাই বর্গী সেনাপতিকে হত্যা করে আবার আগের মতন তিনি মনমরা হয়ে পড়েছেন। সিরাজও কিছু বলতে অস্বীকার করেছে শুনে বেগম সাহেবা একেবারে ভেঙে পড়েন। আতঙ্কগ্রস্ত হন তিনি। সিরাজও তার দাদুর রোগ পেয়েছে, এটা তো ভালো নয় লুৎফা, ওকে তুমি শক্ত করে তোলো। এই বয়সে অমন ভাবপ্রবণ হলে চলবে না। আমি চেষ্টা করব বেগম সাহেবা। শুধু চেষ্টা নয়, এ কাজ তোমাকে করতেই হবে। আচ্ছা। মুখে তার কথায় সায় দিলেও মনে মনে আমি সিরাজকেই সমর্থন করি। যুদ্ধে মানুষ মরা এক কথা, কিন্তু হীন ষড়যন্ত্রকে আমিও যে ঘৃণা করি। কি করে সিরাজকে আমি শক্ত করব? তার চেয়ে সে নবাব আলীবর্দীর মতো উপযুক্ত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করি দাদুর রোগী যেন সিরাজ পায়। এই রোগ যার আছে সেই তো প্রকৃত বীর। আলীবর্দী বীর বলেই তো তার মুখ আজ এত বিষণ্ণ। বর্গীদের মাজা ভেঙে দিয়েও তার মনে আজ কিছুমাত্র আনন্দ নেই। সিরাজও যেন অমন হয়, নইলে আল্লাহ নিজেই যে লানত করবেন তাকে। তিনি তো অন্যায় অবিচার সহ্য করেন না। নিজের ঘরে ফিরে গিয়ে দেখি সিরাজ সেইখানে বসে রয়েছে। তার স্বাভাবিক স্ফূর্তি ভাব নেই। কাছে এগিয়ে গেলেও সে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল না। আমার মুখের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কি হলো তোমার? না, কিছু না। ধরা পড়ে গিয়ে লজ্জিত হয়েছে। একে পুরুষ মানুষ, তার উপরে নবাবের উত্তরাধিকারী। তার কি কোনো দুর্বলতা প্রকাশ পাওয়া উচিত? নিজের বেগমের সামনেও নয়। তবুও মাঝে মাঝে তার মনকে অরক্ষিত অবস্থায় এনে আমার কাছে হাজির করে। তাতেই আমার সুখ আনন্দ। সে নবাবজাদা হয়ে আমার কাছে আসে না, আসে সিরাজ হয়ে। শুধু সিরাজ। তোমার সেই সহচরটি কোথায়? প্রশ্ন করি আমি। কার কথা বলছো? মোহাম্মদ। সহচরই বটে, কিছুতেই আমার সঙ্গ ছাড়ে না। তাড়িয়ে তো দিতে পারি না, একটু ধমক দিলেই চোখ ছলছল করে ওঠে। কুমিরের অশ্রু। অস্ফুষ্ট স্বরে বলি। কি বলছো? না না, কিছু না। তোমাকে বড় মনমরা দেখাচ্ছে। কই না তো। মনমরা হওয়াটাই স্বাভাবিক। তুমি বীর, তাই এমন হয়েছে। কি বললে লুৎফা? সে আমার কথায় চমকে ওঠে। বর্গী সেনাপতিকে কৌশলে হত্যা করে তুমি আর তোমার দাদু দুজনেই কষ্ট পাচ্ছ। তা কষ্ট তো পাবেই। শত অন্যায় করলেও সে তো একজন বীর ছিল। বীরকে যুদ্ধে আহ্বান করে হত্যা করাটাই উচিত ছিল। একটু থেমে ভেবে নিয়ে আবার বলি, কিন্তু এতে তো তোমাদের হাত নেই নবাবজাদা। নবাবের হাত অবশ্য কিছুটা ছিল, তার জন্য তিনি যথেষ্ট অনুতপ্ত। অবশ্য তোমার মন খারাপ হওয়াটাও বিচিত্র নয়। কিন্তু এখন তোমার অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। নিজে যখন ক্ষমতা পাবে তখন যাতে এমন না হয় সেটা দেখো। সিরাজ ছুটে এসে আমাকে শূন্যে তুলে নিয়ে নাচতে শুরু করে। একেবারে পাগল। সেজন্যই তো এত ভালোবাসি। তুমি আমার লুৎফুন্নিসা। তুমি না হলে এইভাবে কে আমাকে সান্ত্বনা দিত? এইবারে নামিয়ে দাও। হাত ফুসকে গেলে ভবিষ্যতে কে সান্ত্বনা দেবে? আমার হাত থেকে পড়ে যাবে? কেন? তোমার হাত থেকে কি কেউ পড়ে না? না, দেখবে। সিরাজ তার কাবা চাপকান সব খুলে ফেলে। খালি গায়ে শুধু একটা অন্তর্বাস পড়ে দাঁড়ায়। এইভাবে সিরাজকে এই প্রথম দেখলাম। বিস্ময়ে তাকিয়ে থাকি। বলিষ্ঠ দেহের স্থানে স্থানে ক্ষতচিহ্ন
এক বীরত্বব্যঞ্জক সুষমা দান করেছে তাকে। সিরাজ বলে, কি দেখছো অমন করে? তোমাকে। ও, আর দেখো না, ফুরিয়ে যাব। সিরাজ হেসে তার পোশাক পরে ফেলে। এইবারে বিশ্বাস হলো লুৎফা, যে আমার হাত থেকে কেউ ফসকে যায় না? তৃপ্তিতে মন ভরে ওঠে। সিরাজের ক্ষণপূর্বের বিষণ্ণ মুখে এখন যে আনন্দের জোয়ার এসেছে, এ তো আমারই দান। মোহাম্মদের সঙ্গে সফিয়ার শাদী হয়ে গেল। নবাব মহল থেকে তারা বিদায় নিয়ে অনেক দূরে এক জায়গায় বাসা বাঁধল। সফিয়া তবু মাঝে মাঝে এসে দেখা দিয়ে যায়। আমি তাকে আসতে বলেছিলাম। মহলের বাইরের কিছু খবর জানার প্রয়োজন হয়ে পড়েছিল। শুনতে পাওয়া যায় সিরাজের সহচরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুনে বড় ভয় হয়। সে সরল বলেই আমার এত ভয়। খারাপ সহচরের হাতে পড়লে খারাপ হতে তার বেশি সময় লাগবে না। সে যে বাংলার পরবর্তী নবাব, এই বিষয়ে বড় বেশি সচেতন সে। তাই সেরকম মর্যাদা দেখিয়ে তাকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া সম্ভব। তার তোষামতকারীরা হয়তো সেই সুযোগই নিচ্ছে। সফিয়া একদিন এসে মেহেদীনিসার খাঁ নামের একজনের কথা বললে। তার নামে সে অনেক কিছু বলে গেল। শুধু তার নামে নয়, আভাসে সিরাজের সম্বন্ধেও এমন কতগুলি কথা বলল যা কখনো কল্পনা করিনি। এই কথাও বুঝলাম, মেহেদীনিসার খাঁ যেই হোক না কেন, তোষামদের ব্যাপারে মোহাম্মদের চেয়েও শক্তিমান। মোহাম্মদকে সে কোণ ঠাসা করেছে বলেই সফিয়ার সব আক্রোশ তার ওপর। প্রস্তুত হই, সিরাজকে সামলাতে হবে। নবাব বংশের চিরাচরিত দোষগুলি তার মধ্যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এখন সাবধান না হলে পরে আমাকেই আফসোস করতে হবে। শরাব সে কোনোদিন পান করত না। আজকাল তার মুখে গন্ধ পাই। ভেবেছিলাম শখ করে হয়তো মাঝে মাঝে একটু আধটু খায়, কিন্তু সফিয়ার কথা শুনে বুঝলাম ভালো রকমের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কতটুকুই বা ক্ষমতা আমার? হারেমে বসে কি করে সামলাবো? অস্থির হয়ে উঠি। বাইরের দিকে নজর পড়ল সিরাজের। তার সরল মুখের দিকে চেয়ে কখনো তো মনে হয় না যে সে অমন হবে। কুসংসর্গ এইভাবে তাকে দিনের পর দিন নিচে টেনে নিয়ে যাবে, আর আমি তাই অসহায়ভাবে চেয়ে চেয়ে দেখব? বেগম সাহেবাকে বলে কোনো লাভ নেই। তিনি কোনো গুরুত্বই দেবেন না। স্নেহের নাতিকে ছেলেবেলা থেকে সংযম শিক্ষা না দিয়েই তিনি এমনটা করে তুলেছেন। এখন যদি তাকে কিছু বলি, তিনি তার গাফিলতিকে ঢাকার জন্য ২-৫টা উপদেশ দিয়ে বসবেন। এটা আমার অনুমান নয়। আর একদিন সামান্য একটা কথা বলতে গিয়ে আমি বুঝে ফেলেছি, অথচ তিনিই আমাকে তার নাতির ভার দিয়েছিলেন সার্থক নবাব করে তুলতে। তাই যা কিছু করবার আমাকেই করতে হবে। না পারলে নিজেকেই মাথা কুটতে হবে। কেউ সহায়তা করবে না। সিরাজকে স্পষ্টভাবে বলতে পারি, কিন্তু তাতে ফল অন্যরকম হবে। তাকে বাধা দেবার সামান্য চেষ্টা করলে সে আরও দুর্দান্ত হয়ে উঠবে, কারণ জীবনে সে কোনো কাজে বাধা পায়নি। রয়ে শুয়ে ভেবেচিন্তে কিছু করতে না পারলে সব গোলমাল হয়ে যাবে। সিরাজের কথা ভেবে যে সময় নিদ্রাহীন রজনী অতিবাহিত করছি, সেই সময় হঠাৎ এক নিদারুণ দুঃসংবাদ সমস্ত নবাব পরিবারকে ভেঙে চুড়ে দুমড়ে দিয়ে গেল। বেগম সাহেবা রুদ্ধকক্ষে অনাহারে দিন কাটাতে লাগলেন। মহলের কারোর মুখে হাসি নেই। নবাব আলীবর্দী হঠাৎ অতিমাত্রায় বৃদ্ধ হয়ে পড়লেন। শুধু ঘসেটি বেগমের ঘরে কখনো কখনো হাসির আওয়াজ শোনা যেতে লাগল। সিরাজের পিতা জৈনুদ্দিন হত হয়েছেন। পাটনার আফগানেরা তাকে কৌশলে হত্যা করেছে, আর খবরটা মুর্শিদাবাদে পৌঁছানোর পর থেকেই মহলের এই অবস্থা। সিরাজকেও খুঁজে পাচ্ছি না। জানি না সে এখন কোথায় আছে। এই সময় তাকে আমার বড্ড প্রয়োজন। পিতার মৃত্যু সংবাদ পেয়ে পাগলের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে হয়তো। এই সময় তাকে যদি সান্ত্বনা না দিতে পারি, তবে আমি কিসের বেগম? আমার লুৎফা নামই মিথ্যে। খবর আসার পর 2 দিন কেটে গেল। সন্ধ্যের সময় বেগম সাহেবা তার দরজা খুললেন। জারিয়ারা ছুটে গেল তার কাছে। ঘসেটি বেগমকেও যেতে দেখলাম সেই দিকে।
ভিড় দেখে আমি আর গেলাম না, ফিরে এলাম নিজের ঘরে। আর ঠিক সেই সময় সিরাজ এলো। শিথিল দেহখানা কোনো রকমের টানতে টানতে এনে পালঙ্কের ওপর ছড়িয়ে দিল। তার চোখ রক্তবর্ণ। ভাবলাম শরাব পান করে এসেছে, হয়তো পিতার মৃত্যু সংবাদ শোনবার অবসর হয়নি তার। ভীষণ রাগ হলো। প্রশ্ন করি, কোথায় ছিলে দুদিন? জবাব পাই না। আমার কথা শুনতে পেয়েছ? পেয়েছি লুৎফা। অবসন্ন কণ্ঠস্বর। শরাব নিয়ে পড়েছিলে তো, এদিকের খবর জানো? জানি। শরাব আমি খাইনি লুৎফা। আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। শরাব খায়নি অথচ এমন ভাঙা ভাঙা গলা কেন সিরাজের? তবে কি শোকে এমন হয়েছে? এত বড় ভুল হলো আমার? তার মুখের দিকে ভালোভাবে চেয়ে দেখি, সেই মুখে দুঃখ, শোক আর বিষাদের ছায়া। নিজের টুটি চেপে ধরতে ইচ্ছে হলো। এ আমি কি করলাম? একবার ভালোভাবে চেয়েও দেখলাম না পর্যন্ত। সিরাজের কোলের মধ্যে মুখ রেখে ফুপিয়ে কেঁদে উঠি। কেঁদো না লুৎফা। সে আমার পিঠে হাত বুলিয়ে দেয়। আমাকে শাস্তি দাও। তুমি তো কোনো অন্যায় করনি লুৎফা। যে যেরকম তাকে সেরকম ভাবাটাই স্বাভাবিক। কিন্তু আমার এত বড় ভুল কেন হবে? তোমাকে চিনতেও আমার ভুল হবে? ক্ষতি কি? আমাকে তুমি ভালোবাসো বলেই ভুল হয়েছে। অন্য বেগমদের ভুল হবার বালাই নেই। কিন্তু এখন কি করি লুৎফা? আমার যে কিছুই ভালো লাগছে না। ছি নবাবজাদা, ভেঙে পড়ছো কেন? যে আঘাত তুমি পেলে, নবাবরাই সেই আঘাত পায়। তুমি তো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের সুখ দুঃখও সাধারণ। তোমার সুখ যেমন অসাধারণ, দুঃখও তেমনি অসাধারণ। তোমার বুক যেমন বিরাট, মন যেমন বিরাট, সহ্য শক্তিও তেমন বিরাট হওয়া চাই। নইলে তুমি সিরাজ উদ্দৌলা কিসের? সিরাজের কোল থেকে মুখ তুলে দেখি, সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। তার চোখে জল টলমল করছে। লুৎফা। তার বলার হয়তো অনেক কিছুই ছিল, কিন্তু আমার নামটুকু ছাড়া আর কিছুই সে উচ্চারণ করতে পারলে না। বুঝলাম, পৃথিবীতে আমার সবচাইতে প্রিয়জনকে কিছুটা সান্ত্বনা দিতে পেরেছি। এই দুদিন কোথায় ছিলে নবাবজাদা? তোমাকে আমি খুঁজে খুঁজে হয়রান। রোশনীবাগে। একা ছিলে সেখানে? হ্যাঁ। রোশনীবাগে কি কোনো ঘর রয়েছে নবাবজাদা? একটা ছোট মতো আছে। কিন্তু আমি তো সেখানে ছিলাম না। তবে কোথায় ছিলে? একটা আম গাছের গোড়ায়। দুদিন আম গাছের গোড়ায় বসেছিলে? হ্যাঁ লুৎফা। তুমি কি আমাকে পাগল করবে? ওতে আমাদের কষ্ট হয় না লুৎফা। আমরা যে যুদ্ধ করি, বরং ভালোই হয়েছে ওতে। শরীরের কষ্ট যতটা হয়েছে, তাতে মনের কষ্ট কিছুটা কমেছে। কিছু খাওনি তো দুদিন? কোথায় পাবো? তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। কিমা সুররা সিরাজের প্রিয় খাদ্য। নিজের হাতে করে নিয়ে এলাম। এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে। আহা, দুদিন ঘুমোয়নি। একটু ঘুমো। কিন্তু একটু পরেই হঠাৎ সে জেগে উঠল। পেটে খিদে থাকলে কারোর ঘুম হয় না। খানা এনেছ? এনেছি। দাও। সে সাগ্রহে খেতে শুরু করে। একটা কথা বলবো নবাবজাদা? খাওয়া শেষ হয়ে আসার সময় প্রশ্ন করি। বলো। একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? পূর্ণ হবে তো? শুনেই না। এইবার থেকে দুবেলা আমার কাছেই খাবে, কেমন? সিরাজ খাওয়া থামিয়ে কি যেন ভাবে। তার মুখে মৃদু হাসির তরঙ্গ খেলে যায়। বলে, আমাকে বন্দি করতে চাও লুৎফুন্নিসা?
যদি বলি তাই ক্ষতি আছে? না, লুৎফুন্নিসা সাধারণ বেগম নয়, সে আমার প্রাণের আধখানা। তার হাতে বন্দী হব এতে ক্ষতি কি? বরং লাভ। প্রার্থনা মঞ্জুর হলো তো? আমার চোখের পাতা ভিজে ওঠে। কিন্তু একেবারে রাশ টেনে ধরো না বেগম সাহেবা, ছিঁড়ে যাবার সম্ভাবনা। আমি জানি নবাবজাদা, একেবারে রাশ টেনে ধরার মতো মূর্খ আমি নই। তাহলে এক্ষুনি মেহেদি নেশার খাঁর সঙ্গে মিশতে মানা করে দিতাম। সে চমকে আমার দিকে দৃষ্টি ফেলে, তারপর হঠাৎ হেসে ওঠে। তুমি বুদ্ধিমতী লুৎফা। আমি সেই কথার জবাব না দিয়ে শুধু হাসি। সিরাজের মা আমিনা বেগম মুর্শিদাবাদে চলে এলেন। সিরাজের ভাই একরমউদ্দৌলাকে নওয়াজিস মোহাম্মদ খাঁ পুত্র হিসেবে গ্রহণ করলেন। নিঃসন্তান নওয়াজিসের ভুভুক্ষু প্রাণ এতদিনে শীতল হল। জীবনে এই প্রথম তিনি ঘসেটি বেগমের মতের বিরুদ্ধে গেলেন। একরামকে পুত্র হিসেবে নেবার ইচ্ছা ঘসেটির আদৌ ছিল না। সে নারী, কিন্তু নারীর সব কয়টি গুণ তার মধ্যে স্ফুটিত হয়নি। তার নারীত্বে মাতৃত্বের স্থান নেই, বধূত্বের স্থান নেই। সে শুধু প্রিয়া হতে চায়। প্রথমে সে নওয়াজিস খাঁয়ের প্রিয়া ছিল। এখন নওয়াজিস পুরনো হয়ে গিয়েছে, আর অতি পরিচিত পুরুষের কাছে প্রিয়া হওয়ার রোমাঞ্চ থাকে না। তাই বেগম হয়েও সে খাঁ সাহেবকে এড়িয়ে চলে। এখন সে হোসেন কুলি খাঁর প্রিয়া। সম্ভবত হোসেন কুলি খাঁও পুরনো দলে যেতে বসেছে, হাবভাব দেখে তাই মনে হয়। সেদিন আরেকজনকে দেখলাম, মীর নজর আলী তার নাম। সঠিক না জেনে বলতে ভরসা হয় না, তবু মনে হয় ঘসেটি নতুন টোপ ফেলেছে। মীর নজর আলী ঘসেটির চারের নতুন মাছ। এখন দেখতে হবে কত দূর গড়ায়। কিন্তু তার আগে একটা ভীষণ ব্যাপার সংঘটিত হতে দেখে আমি স্তম্ভিত হলাম। কি করব ভেবেই পেলাম না। অথচ আমি আর জারিয়া নই, আমি এখন বেগম। নবাব বংশের মঙ্গল, নবাব মহলের পবিত্রতা রক্ষার এক বিরাট দায়িত্ব আমার রয়েছে। ঘসেটি বেগম হলেও না হয় এড়িয়ে যেতে পারতাম, কিন্তু ও যে ঘসেটি নয়। এ এমন একজন যার কথা বলতে লজ্জায় আমার মুখ বন্ধ হয়ে আসছে। কিন্তু কি করব, কর্তব্য বড় কঠিন জিনিস। মাঝে মাঝে এখনো গিয়ে দাঁড়াই সেই গবাক্ষের সামনে। কাটরার আজান ধ্বনি শুনি, বেশ লাগে। সেদিনও দাঁড়িয়েছিলাম, বাইরে থেকে ফুলের গন্ধ ভেসে আসছিল। একটু অন্যমনস্কই ছিলাম। হঠাৎ পদশব্দ কানে এলো, কে যেন এদিকেই এগিয়ে আসছে। জারিয়া শুলু ভীতি আমার আর নেই, তাই নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলাম। হোসেন কুলি খাঁ, হ্যাঁ তিনিই আসছেন। সরে যেতে হলো। আমি বেগম, পর্দানসীন। পরপুরুষের সামনে মুখ দেখানো মানা। বেগম মহলের সঙ্গে বোরখা থাকে না, এখানে পুরুষের প্রবেশ নিষেধ। তাই আড়ালে চলে গেলাম। হোসেন কুলি খাঁর ওপর মনে মনে ভীষণ রাগ হলো। তার এই চৌর্যবৃত্তিই বোধহয় তার চরিত্রের একমাত্র দুর্বলতা। কিন্তু তিনি আবার এখানে কেন? তিনি না জানলেও ঘসেটি বেগম তো জানে তাদের নোংরামি আমার চোখের সামনে ধরা পড়েছে। ঘসেটি আর যাই হোক মূর্খ নয়, বরং সে ভীষণ চতুর। সে কখনো আর এই দিকে আসবে না। তাই কৌতূহলে উদ্গ্রীব হয়ে সেই অন্ধকার গোপন জায়গাটিতে দাঁড়িয়ে থাকি। হোসেন কুলি খাঁ গবাক্ষের সামনে এসে থেমে গেলেন, চোরের মতো এদিকে ওদিকে তাকালেন। তার মতো পুরুষের এইরকম চাহনি দেখে আমার কষ্ট হয়। একটু কৌতূহল যে অনুভব না করি তাও নয়। মনে মনে প্রস্তুত হই। ঘসেটি আসার আগেই সামনে গিয়ে দাঁড়াতে হবে। তার পশুত্ব বোধহয় চতুরতাকে জয় করেছে, তাই একই জিনিস আবার ঘটতে চলেছে। একটা লঘু পদশব্দ ভেসে আসে। আসুক, একেবারে কাছে আসুক। হোসেন কুলি খাঁর সামনে দাঁড়াক, তারপর আমি আত্মপ্রকাশ করব। ভেবেছে বেগম হয়ে বুঝি ঘর ছাড়ি না, কিন্তু আমি তো শুধু বেগম নই, আমি লুৎফা। আজ একটা চূড়ান্ত পরিণতি দেখে তবে আমি নিশ্চিন্ত হব।
ঘষেটি মুক্তোর মালা দিয়ে আমার ভেতরের মানুষটাকে কিনতে পারবে না। ওর কাছে আমার দেওয়ার কথারও কোনো দাম নেই। কিন্তু এ কি? এ তো ঘষেটি নয়। আমি কি স্বপ্ন দেখছি? চোখের ভুল নয় তো? বারবার চোখটা রগড়াই। না, ভুল নয়। সিরাজ জননী আমিনা বেগম এগিয়ে আসছেন। তাকে দেখে হোসেন কুলি খাঁর মুখে একটা হাসি ফোটে। আমিনা বিবির মুখেও হাসি। ছি ছি, তাঁর এই জঘন্য মনোবৃত্তি! আমার আত্মহত্যা করতে ইচ্ছে হলো। চোখ বন্ধ করি। না না, কিছুতেই দেখতে পারবো না, মরে গেলেও নয়। এই মুহূর্তটার জন্যই এতদিন বোধহয় বেঁচেছিলাম আমি, না? পুরুষের গম্ভীর স্বর। ঘষেটিকেও এই কথা বলতে নিশ্চয়ই? ছি ছি, কি যে বলো তুমি! ঠিকই বলছি, পুরুষদের আমি খুব চিনি। আমাকে তুমি এখনো চেনোনি। ঘষেটি বেগম আমার প্রভু পত্নী, তার সঙ্গে এ সম্পর্ক হবে কেন? আমার সঙ্গেও তোমার সম্পর্ক সমানে সমানে নয় হোসেন কুলি খাঁ। কিছুক্ষণ চুপচাপ। হোসেন কুলি খাঁ নিশ্চয়ই আহত হয়েছে আমিনা বিবির কথায়। দিলটাই আসল জিনিস আমিনা। ভালোবাসা কখনো সম্পর্ক বাছে না, শুধু ঘষেটি বেগম ছাড়া, তাই না? 3 সন্তানের জননী আমিনা বেগমের গলায় কিশোরীর খিলখিল হাসি শুনে আমার গায়ে জ্বালা ধরে। আর শুনতে ইচ্ছে হয় না। এরপর যে কোনো শব্দ কানে এলে আমি মূর্ছা যাব। আমি ধরা পড়ে যাব। 2 হাত দিয়ে 2 কাঁধ চেপে ধরে বসে পড়ি। চোখ বন্ধ করি। বহুক্ষণ কেটে যায়। তারপর ধীরে ধীরে চোখ মেলি। কেউ নেই, দুজনেই চলে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করলাম বেগম সাহেবাকে আজই সব বলতে হবে। এরপরেও মুখ বুজে বসে থাকার অর্থ সর্বনাশ ডেকে আনা, এবং এই সর্বনাশের জন্য মূলত আমি দায়ী হব। বেগম সাহেবার ঘরে প্রবেশের আগে একবার আমিনা বিবির ঘরে যেতে ইচ্ছে হলো। সিরাজ জননীর কাছে আমি প্রায়ই যাই। তিনি আমাকে স্নেহের চোখে দেখেন। এই সময় তার কাছে গেলে কোনো সন্দেহের ছায়াপাত হবে না তার মনে। কিন্তু ঘরের সামনে গিয়ে থেমে যেতে হলো। ভেতরে তিনি একা নেই। ঘষেটি বেগমের গলা ভেসে আসছে। মনে হলো চড়া গলায় ঘষেটি কি যেন বলছে আমিনা বিবিকে। বেগম হয়ে লুকিয়ে শোনার লোভটা সম্বরণ করতে পারলাম না। এসেই খেলা শুরু করে দিয়েছিস আমিনা? ছেলেবেলার অভ্যেসটা এখনো যায়নি দেখছি। কি করে যাবে? তোর কাছে যে হাতে খড়ি। মুখ সামলে কথা বল। তোর মতো বংশের মুখে চুনকালি আমি কোনো দিন দিইনি। কানে তো অনেক কিছুই ভেসে আসে। মুর্শিদাবাদ থেকে পাটনা তো বড় কম দূর নয়। অত দূরে ভাসতে ভাসতে গিয়ে খাঁটি সংবাদটাই পৌঁছতো। মিথ্যাটুকু হাওয়ায় মিলিয়ে যেত। চুপ কর! ঘষেটি চেঁচিয়ে ওঠে। ভয় দেখাচ্ছিস কাকে? নবাব আলীবর্দীর মেয়েকে? বাংলার ভবিষ্যৎ নবাবের মাকে? এই বলে আমিনা বিবি হি হি করে হেসে ওঠেন। পরবর্তী নবাব সিরাজ নয়, নোয়াজিস। ও, তাই নাকি? তবু তো নোয়াজিস মরলে একরাম নবাব হবে। একরাম তোর ছেলে নয়, আমার। ঘষেটিকে তুই চিনিস না আমিনা। কীরকম ভয়ঙ্কর হতে পারি সেই ধারণা তোর নেই। হাজার ভয়ঙ্কর হলেও আমার পা অবধি পৌঁছতে পারবি না ঘষেটি। বেশ, দেখা যাবে। আজই নবাবকে বলবো তোর সঙ্গে হোসেন কুলি খাঁর সম্বন্ধ। আমিও বলবো যে এতদিন সে আমার টানে বেগম মহলে ঘোরাফেরা করতো না। নবাব সে কথা বিশ্বাস করবেন না। এইবারে আমি ভেতরে ঢুকি। দুজনাই অপ্রস্তুত হয় আমার আকস্মিক প্রবেশে। আমিনা বিবি স্বাভাবিক গলায় বলেন, কি খবর লুৎফা? হঠাৎ এই সময় যে? বাইরে দিয়ে যাচ্ছিলাম, আপনাদের ঝগড়া শুনে চলে এলাম। ঝগড়া শুনতে পেয়েছ? ঘষেটি বেগম উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে।
সামান্যই শুনেছি। কি শুনেছ? আমিনা বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ান। আপনার শেষ কথাটুকু শুনেছি। হোসেন কুলি খাঁ এতদিন আমার টানে বেগম মহলে ঘোরাঘুরি করত না। আমিনা বেগমের মুখ মৃতের মতো রক্তশূন্য হয়ে যায়। তিনি মাটিতে বসে পড়েন। ঘসেটির চোখের নিদারুণ আতঙ্ক। ঘরে বিন্দুমাত্র শব্দ নেই। যেন জাদুবিদ্যায় সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছে, হৃদকম্পন পর্যন্ত। শুধু বাতিগুলো নিঃশব্দে পুড়ে চলেছে। বাতির ওপর পতঙ্গ উড়ে এসে পড়ছে। তারা মৃত অবস্থায় নিচে গালিচার উপর ছড়ে পড়ছে। 2-4টে আমিনা বিবির কোলের ওপরেও গিয়ে পড়ছে। আমি স্তব্ধতা ভঙ্গ করি। সোজা ঘসেটি বেগমের দিকে দৃষ্টি নিবদ্ধ করে কণ্ঠস্বরে বজ্রকঠিন দৃঢ়তা এনে বলি, হোসেন কুলি খাঁ যে চোরের মতো বেগম মহলে বহুদিন থেকে ঘোরাফেরা করেন তার প্রধান সাক্ষী আমি। এ কথা নিশ্চয়ই আপনি জানেন ঘসেটি বেগম। আর শুধু ঘোরাফেরাই নয়, আরও অনেক কিছু তিনি করেন, যার একটা কথা নবাবের কানে গেলে হোসেন কুলি খাঁর মৃত্যুদণ্ড অবধারিত। কিন্তু আজ যা নিয়ে আপনাদের ঝগড়া আর মন কষাকষি, তারও প্রধান সাক্ষী আমিই আবার হলাম। এটাই আমার দুর্ভাগ্য। ঘসেটি বেগম, সেদিন আপনাকে যেখানে ছিন্ন ভিন্ন পোশাকে পরে থাকতে দেখে আমি তুলতে গিয়েছিলাম, ঠিক সেখানেই আরেক নাটকের অভিনয় হয়ে গেল কিছুক্ষণ আগে। এর গোড়াপত্তন হয়তো কিছুদিন আগের থেকেই হয়েছে, যার জন্য আপনি এত অস্থির হয়ে উঠেছেন। কিন্তু আজ ঠিক কী ঘটেছে তা আপনি জানেন না। আজ খাঁ সাহেবকে আবার সেইখানে দেখে প্রথমে আমি অবাক হয়েছিলাম। আপনার চতুরতা সম্বন্ধে মনে মনে সংশয় উপস্থিত হয়েছিল, কিন্তু সংশয় দূর হলো আমিনা বিবিকে দেখে। আমিনা বিবি বহুদিন এখানে ছিলেন না, তাই ওই নির্জন স্থানে যে আমার রীতিমতো যাতায়াত আছে এ কথা তিনি জানতেন না। কিন্তু হোসেন কুলি খাঁকে অন্তত আপনার বলে দেওয়া উচিত ছিল। কথা শেষ হতে দেখি ঘসেটি বেগম হিংস্র দৃষ্টিতে আমিনা বিবির দিকে চেয়ে রয়েছে, আর আমিনা বিবি ধীরে ধীরে গালিচার উপর গড়িয়ে পড়েন। অপরিসীম লজ্জা আর আঘাতে তিনি মূর্ছা গিয়েছেন। সব কথা না বলে আমার উপায় ছিল না। আর শুধু এখানেই নয়, বেগম সাহেবাকেও বলতে হবে। প্রতিকার চাই। 2 বোনই মরিয়া হয়ে উঠেছে। ছেলেবেলা থেকে পাকানো অভ্যেস আবার পথ খুঁজে পেয়েছে। আমিনা বিবিকে ধরে তুলুন ঘসেটি বেগম, আমি বলি। আমি পারবো না, এই বলে সে রাগে ফুলতে থাকে। আপনিই আমিনা বিবিকে সুযোগ দিয়েছেন। হোসেন কুলি খাঁ এখানে এমনিতে আসতো না কখনো। বেশ বেশ, আমি বেগম সাহেবার ঘরে যাচ্ছি। মাকে এসব কথা বলবে? নিশ্চয়ই বলবো। প্রতিজ্ঞার কথা তোমার মনে নেই? সেই প্রতিজ্ঞা এখানে আর খাটে না। আর তাছাড়া আমিনা বিবি আমাকে দিয়ে প্রতিজ্ঞা করাননি। কিন্তু আমিনার কথা উঠলে আমার কথাও কি উঠবে না? তা উঠবে বই কি। লুৎফা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, আপনাদের স্পর্ধার সীমা ছাড়িয়েছে, সেটা বন্ধ করতে আমি বদ্ধপরিকর। আমিনা বিবি ধীরে ধীরে উঠে বসেন। আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলেন, তুমি এসব কি বলছো লুৎফা? আমি বেগম সাহেবের কাছে যাচ্ছি। হোসেন কুলি খাঁ সম্বন্ধে একটা ব্যবস্থা করতে হবে। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। ঘসেটির মতো দৃঢ়তা তার নেই। উঠে এসে আমার হাত দুটো চেপে ধরে বলেন, আমার ছেলের বেগম তুমি, তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মাকে এসব কথা বলো না। একে তো লজ্জায় তোমার কাছে আমি মুখ দেখাতে পারছি না, এরপর মায়ের কানে গেলে আমায় আত্মহত্যা করতে হবে। তার কথা শুনে আমি দিশেহারা হয়ে পড়ি। মুহূর্তেই আমার দৃঢ়তা কোথায় যেন ভেসে যায়। তিনি যে সিরাজের মা। বলো লুৎফা, বলবে না তো মাকে? বলো, কথা দাও। বেশ, কথা দিলাম। এই বলে আমি ছুটে ঘর হতে বের হয়ে যাই। পেছনে আর চাইতে পারি না। জানি তাহলে ঘসেটির বিদ্রূপের হাসি আমার চোখে পড়বে। তবুও বেগম সাহেবার ঘরের দিকে যাই
আর মনে মনে ভাবি আমার প্রিয় অতি পরিচিত জায়গাটিতে আর কখনো দাঁড়াবো না। একসময় যা আমার একমাত্র আশ্রয় আর সান্ত্বনা স্থল ছিল, আজ তা আমার মন আর জীবনকে এক জটিল ঘূর্ণাবর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আচ্ছা, লুৎফা কি করবে? লুৎফা কি বেগম সাহেবাকে সব বলে দেবে? শুনতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বটির জন্য। তাহলে খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।